আজ 18ই আগস্ট মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। অন্নপূর্ণা যোজনার নাম বাদ পড়া মহিলারা আবার আবেদন করতে পারবেন। স্বাস্থ্যসাথী নাকি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কোন প্রকল্পে বেশি সুবিধা জানাবো এই ভিডিওতে। 1 বছর সময় দিন, তারপর নম্বর দিন। পুরুলিয়ায় শুভেন্দু চ্যালেঞ্জ। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে 9 লক্ষ টাকা আর্থিক সহযোগিতার কথা ঘোষণা শুভেন্দু। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। আগস্টে 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। 17ই আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। 20 আগস্ট পর্যন্ত টাকা দেওয়া হবে। তবে যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য অন্নপূর্ণা যোজনার দরজা বন্ধ হচ্ছে না। সোমবারে নবান্নের সাংবাদিক বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু জানান, বাদ পড়া আবেদনকারীরা ফের ক্লেম ও অবজেকশন জানাতে পারবেন। গত 10ই জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের মধ্যে 1,45,00,000 মহিলা টাকা পাচ্ছেন। প্রায় 17 লক্ষ নাম আপাতত বাদ পড়েছে। তবে যোগ্য প্রমাণিত হলে জেলা প্রশাসনের এনকোয়ারির পর টাকা তারাও পাবেন। 11ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত আবেদনকারীদের ভেরিফিকেশন চলছে এবং সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাদের সম্পূর্ণ হবে। কাউকে একেবারে রিজেক্টেড করা হচ্ছে না। টাকা না পাওয়ার কারণ জানানো হবে এবং 19শে আগস্ট থেকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ক্লেম ও অবজেকশন জানানো যাবে। আধার সম্পর্কিত মিসম্যাচের জন্যই বেশিরভাগ নাম বাদ গিয়েছে। পোর্টাল ফের খোলা হলে এখনো যারা আবেদন করেননি তারাও আবেদন করতে পারবেন। আপনার বা আপনার পরিবারের কারো অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকেছে নাকি এখনো ঢোকেনি টাকা, কমেন্ট বক্সে জানান। স্বাস্থ্যসাথী নাকি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, কোন প্রকল্পে বেশি সুবিধা? তৃণমূল আমলে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছিল। পালা বদলের পর রবিবার থেকে চালু হলো আয়ুষ্মান ভারত যোজনা। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন প্রায় 6 কোটি মানুষ এবং প্রায় 80 লক্ষ রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে আনা হবে। স্বাস্থ্যসাথীতে 1700 ধরনের রোগের চিকিৎসার সুযোগ থাকলেও আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 1950 ধরনের রোগের চিকিৎসা করানো যাবে। স্বাস্থ্যসাথীর সুবিধা মূলত পশ্চিমবঙ্গেই পাওয়া যেত, যেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা সারা দেশের 38,604টি হাসপাতালে পাওয়া যাবে। এছাড়া স্বাস্থ্যসাথীতে হাঁটু প্রতিস্থাপন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে এবং এক পর্যায়ে তা বন্ধ হয়েছিল। তবে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় হাঁটু প্রতিস্থাপনের সুযোগ মিলবে। আগামী প্রায় 2 থেকে 3 মাস 3টি প্রকল্প একসঙ্গে চলবে। এরপর ধীরে ধীরে স্বাস্থ্যসাথী তুলে দেওয়া হবে। পুরুলিয়ার পূর্ণভূমি থেকে বড় চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণ মাসের শেষ সোমবারে জনগণকে সাক্ষী রেখে তিনি ঘোষণা করেছেন, বিজেপির সরকার রাজ্যে 100 দিন পূর্ণ করেছে, এখন অনেক কাজ করার বাকি রয়েছে। 2027 সালের 9ই মে মুখ্যমন্ত্রী হিসেবে 1 বছর পূর্ণ করবেন তিনি। সেদিন জনতার সামনে পরীক্ষায় বসবেন এবং 10-এর মধ্যে 9 না পেলে ক্ষমা স্বীকার করে নেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু দাবি করেন, বাংলায় ক্ষমতায় আসার পর মাত্র 100 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, একাধিক শিল্প স্থাপন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আরজি কর ফাইলস খোলা থেকে শুরু করে আবাস যোজনার মতো একাধিক কাজ করেছে বিজেপি সরকার। আগামী দিনে সমস্ত লক্ষ্য পূরণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। 100 দিনের সরকারের কাজ রাজ্যবাসীর কাছে তুলে ধরতে বিজেপি 41 পাতার একটি বই প্রকাশ করেছে। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে সেই বই জনগণের হাতে তুলে দেওয়া হবে। বিনিয়োগ, সামাজিক প্রকল্প, প্রশাসনিক সংস্কার, মহিলা সুরক্ষা এবং আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলি বইতে তুলে ধরা হয়েছে। শুভেন্দু অধিকারীর এই দাবিগুলোর সঙ্গে আপনি কতটা সহমত, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে 9 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জন প্রাণ হারিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 6 জন। শ্রাবণের শেষ সোমবারের এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারকে 9 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ এবং জেলা শাসকের তহবিল থেকে 4 লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে 2 লক্ষ করে টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কৌশিকী আমাবস্যার আগে সমস্ত হোটেল ঘুরে দেখার জন্য বীরভূমের জেলা শাসকের পক্ষ থেকে 9 সদস্যের স্পেশাল অডিট টিম গঠন করা হয়েছে। পিএমওর এক্স হ্যান্ডেলে
প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানিয়েছেন 22 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে 11 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হোটেলের মালিকের ছেলেকে আটক করা হয়েছে। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে 9 পুণ্যার্থী নিহত। এই ভয়াবহ বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, তারাপীঠে আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি আপনজন হারানো পরিবারগুলিকে এই দুঃসহ শোক সহ্য করার শক্তি এবং আহতদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা প্রার্থনা করেছেন তিনি। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর 4:30 নাগাদ হোটেলে আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। মোট 22 জনকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের মধ্যে 2 জন শিশু, 1 জন নারী এবং 5 পুরুষ রয়েছেন। ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ফায়ার এক্সিট বন্ধ থাকা এবং সিঁড়ি সংলগ্ন জানলা বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি। পুলিশ হোটেলের মালিক কল্যাণ পালকে গ্রেপ্তার করেছে। আজ থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এক নিম্নচাপ সরতে না সরতেই হাজির আরেক। সাগরে ফুসছে নয়া নিম্নচাপ, যার জেরে আমূল বদল রাজ্যের আবহাওয়ায়। নিম্নচাপ আর সক্রিয় বর্ষা, এই দুয়ের জোড়া ফলায় ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর বলছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি ইতিমধ্যেই সুস্পষ্ট হয়েছে, যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটির ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। মঙ্গলবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। টাকাই টান, চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় অসুবিধা। এবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাইকোর্টে অভিষেক। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ ফ্রিজ করেছে। এবার এই নিয়ে হাইকোর্টে অভিষেকের তরফে করা হলো নতুন মামলা। অভিষেকের পক্ষ থেকে আদালতে প্রশ্ন তোলা হয়, সামনে চিকিৎসার জন্য বিদেশ সফর রয়েছে, তার আগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কি কারণে ফ্রিজ করা হয়েছে ব্যাংকের তরফে তা স্পষ্ট করা হয়নি। সোমবার বিচারপতি কৃষ্ণ রাও এর দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। আইনজীবী জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 ধারা প্রয়োগ ছাড়াই কিভাবে ব্যাংক ফ্রিজ করা হতে পারে। এই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। মামলাটি দ্রুত শুনানি করা হোক বলেও আবেদন জানানো হয়। বিচারপতি রাও জানতে চান, কোনো তদন্ত কি চলছে। আইনজীবী জানান, তার মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের কোনো সম্পর্ক নেই। বিচারপতি জানান, মামলার অন্য পক্ষকে নোটিশ দেওয়া হোক। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলাটির শুনানি হবে। প্রসঙ্গত, গত সোমবার অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত অনুমতি দেয় 3 সপ্তাহের জন্য অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেপ্তার ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর। ঝাড়গ্রামের পর হাওড়া, ফের ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও সরকারি আধিকারিক। এবার ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলেন এক পুলিশ অফিসার। ব্যাটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকার 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার হয়েছেন। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে ধৃত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কিছুদিন আগেই রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে তৈরি করা হয়েছে। কিছুদিন আগেই ঝাড়গ্রামে বিডিও অফিসের একজন ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। অন্যদিকে পাঁশকুড়াতে শাহাবুদ্দিন মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঁশকুড়া ব্লাড ব্যাংক থেকে বেআইনিভাবে রক্ত বিক্রি করছিলেন। তদন্তকারীদের অনুমান, ওই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। এর আগে জাম্বনির বিডিও অফিস থেকে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে গ্রেপ্তার করা হয়। রাসায়নিক পরীক্ষা করার সময় ধরা পড়ে যান অভিযুক্ত সেই আধিকারিক।
কাকলি সায়নীদের সাংসদ পদ থেকে খারিজ নয় কেন? স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেক। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ দলের বিক্ষুব্ধ 20 জন সাংসদকেও মামলায় যুক্ত করা হয়েছে। অভিষেকের প্রশ্ন, ওই 20 জনের ক্ষেত্রে কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না? কেন তাদের সাংসদ পদ খারিজ নয়? তৃণমূল থেকে বেরিয়ে 20 জন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এনসিপিআইতে মিশে গিয়েছেন বলে প্রকাশ্যে ঘোষণা করেন, কিন্তু তাতে এখনও স্বীকৃতি দেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। ওই 20 জনের সাংসদ পদ খারিজ চেয়ে বারবার স্পিকারের দ্বারস্থ হন অভিষেক। তার দাবি, তৃণমূলের প্রতীকে জয়ী 20 জন সাংসদের সদস্য পদ দ্রুত খারিজ করা হোক এবং 1985 সালের লোকসভা সদস্য নীতির 6 নম্বর ধারা অনুসারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। অভিষেকের অভিযোগ, গত 19 জুন পিটিশন দায়ের করার পরেও কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি শুনানিও। তার আরও দাবি, স্পিকার দলবদলকে স্বীকৃতি না দিলেও 20 জনের আসন বদল করা হয়েছে। সার্কুলার জারির আগে তৃণমূলের প্রতীকে জয়ী 28 জন সাংসদের জন্য যে আসন বরাদ্দ ছিল তা অবিলম্বে পুনর্বহাল করা হোক। গত সপ্তাহে মামলাটি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সোমবার অভিষেকের ওই মামলাটি দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। মধ্যবিত্তকে লুট করা হচ্ছে, বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার। গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে চর্চায় বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। দলের মুখপাত্র হিসেবে জনসমক্ষে তার ইস্তফা ঘোষণার একদিন আগে দেশের মধ্যবিত্তের ওপর আর্থিক বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্যোগ দ্য ম্যানিফেস্টোর অংশ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে পুনাওয়ালা দাবি করেছেন, মধ্যবিত্তরা সরকারের জন্য কার্যত এটিএমে পরিণত হয়েছে। পুনাওয়ালা প্রশ্ন করেছেন, করদাতারা তাদের দেওয়া কর ও টোলের বিনিময়ে উপযুক্ত সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা। তিনি ভগ্নদশাগ্রস্ত রাস্তাঘাট, অপর্যাপ্ত স্কুল কলেজ, জরাজীর্ণ পরিকাঠামো, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং জবাবদিহিতার অভাবের মতো বিষয়গুলিকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে বেসরকারি খাতের ওপর ক্রমবর্ধমান নির্ভরতার বিষয়টিও তুলে ধরেন। সন্তানদের শিক্ষার জন্য বেসরকারি স্কুল এবং বাবা মায়ের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হওয়ার কথাও বলেন তিনি। পুনাওয়ালা জানান, 30 জুলাই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং নিজের আর্থিক পরিস্থিতির দিকে মনোযোগ দেওয়ার বিষয়টিকে এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রীর এক মন্তব্যে নেট দুনিয়ায় হুলস্থুল। ককরোচদের পর বাজারে এলো দিমাগি নকশাল পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক মন্তব্যের পর নেট পাড়ায় জন্ম নিল নতুন দিমাগি নকশাল পার্টি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, জঙ্গলের বন্দুকধারী নকশালদের হয়তো দমন করা গিয়েছে, কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা সমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে এবং হিংসা ছড়ানোর পথ খুঁজছে। প্রধানমন্ত্রীর এই দিমাগি নকশাল কটাক্ষ ঠিক কাদের উদ্দেশ্যে তা নিয়ে জল্পনা শুরু হলে কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এক্স হ্যান্ডেলে লেখেন, দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত। পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন, যারা মাওবাদী কিংবা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে, অনুচ্ছেদ 370 রদের বিরোধিতা করে বা চিকেন নেক্স বিচ্ছিন্ন করার চক্রান্তকারীদের পাশে দাঁড়ায়, তারাই আসলে দিমাগি নকশাল। এরপর ইনস্টাগ্রামে দিমাগি নকশাল পার্টি নামে পেজ আত্মপ্রকাশ করে। মাত্র 24 ঘন্টার মধ্যে 1,83,000 ফলোয়ার যোগ দেন। তবে রাতারাতি উধাও হয়ে যায় পেজটি। জল্পনা, প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গের কারণে সম্ভবত সেটি মুছে ফেলা হয়েছে। পেজটির নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনো রহস্যে মোড়া। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল।